नरेंद्र मोदी ने हिंदुस्तान के आर्थिक सिस्टम को बेच दिया है। उसने अदानी को, अंबानी को और अमेरिका को हिंदुस्तान का आर्थिक सिस्टम पकड़ा दिया है। अब आर्थिक तूफान आ रहा है और नरेंद्र मोदी और हिंदुस्तान की सरकार आपको नहीं बचा पाई। রাহুল গান্ধী রায়বেরেলির মঞ্চ থেকে হঠাৎ কেন তোপ দাগলেন? কেন বললেন আদানি, আম্বানি আর আমেরিকার কাছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা বেচে দেওয়া হয়েছে? কারণ আড়ালে থাকা আসল সত্যটা ভয়ঙ্কর। ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর ভান্ডারে মজুত মাত্র 30 দিনের জ্বালানি। ধনকুবেরদেরও ক্রমশ পা কাঁপছে। বড় বড় কর্পোরেটরা 20 লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি করে যখন নিজেদের দেউলিয়া দেখাচ্ছে, তখন ধেয়ে আসা ঐতিহাসিক মূল্যবৃদ্ধির আগুনে পুড়তে চলেছেন আপনি আর আমি। অথচ প্রধানমন্ত্রী বিদেশে ট্রফি বিলাচ্ছেন, হাসছেন, রিল তৈরি হচ্ছে। তার মানে দেশ কি সত্যি এক মস্ত বড় আইওয়াসের শিকার? কতটা আইওয়াসের শিকার? চোখ কান খোলা রাখুন। আজকের এপিসোডে তাসের ঘরের ভেতরের ভয়ঙ্কর খেলাটা ফাঁস করব। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। ভারতের অর্থনৈতিক মানচিত্রটা কি বদলে যাচ্ছে, নাকি একটা বড়সড় বিপর্যয়ের দিকে এগোচ্ছি আমরা? আজকের আলোচনা কোনো ধোঁয়াশা নয়, কোনো ধাঁধাও নয়। এটা গত 12 বছরের এক রূঢ় বাস্তব। রিজার্ভ ব্যাংকের একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। দেশের প্রায় 3000 বড় কর্পোরেট হাউস, যারা ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে ব্যবসা চালাচ্ছে, তাদের একটা বড় অংশ আজ খাদের কিনারায়। এই তালিকার শীর্ষ 250টি বড় কোম্পানি এখন গভীর সংকটে। এখন প্রশ্ন হলো, হোয়াট নেক্সট? এর প্রভাব হবে মারাত্মক। ভারতের কর্পোরেট দুনিয়ার আন্তর্জাতিক র্যাঙ্কিং হু হু করে নামতে শুরু করেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে তাদের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কর্পোরেট ইন্ডিয়া তাদের সমস্ত বাজি ধরেছিল মোদী সরকারের ওপর। অন্যদিকে বিরোধী শিবিরকে প্রায় মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে বিরোধী নেতা রাহুল গান্ধী কেন এতটা আক্রমণাত্মক মেজাজে কথা বলছেন? এতদিন তো বলেননি। কেন তিনি সরাসরি ময়দানে নেমে বলছেন যে ভারতের অর্থনৈতিক সিস্টেমটাই নাকি বেচে দেওয়া হয়েছে? রাহুল সরাসরি অভিযোগ করছেন নরেন্দ্র মোদী হিন্দুস্তানের অর্থনৈতিক ব্যবস্থাটা আদানি, আম্বানি আর আমেরিকার হাতে তুলে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিচ্ছেন সামনে একটা মারাত্মক অর্থনৈতিক ঝড় আসছে, আর সেই ঝড় যখন আছড়ে পড়বে, তখন নরেন্দ্র মোদী বা তার সরকার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। লাভবান হবে শুধু সেই সমস্ত কর্পোরেট বা বিদেশি শক্তি যারা এই সিস্টেমটাকে কিনে নিয়েছে। রাহুল গান্ধীর এই আক্রমণাত্মক সুর কিন্তু সেফ রাজনীতির খাতিরে রাজনীতি নয়। এর পেছনে রয়েছে গভীর এক অর্থনৈতিক ফাটলের ইঙ্গিত। সংকট শুধু আম্বানি, আদানিদের মতন মেগা কর্পোরেটের নয়, সংকট ধেয়ে আসছে মাঝারি এবং ছোট শিল্পপতিদের দিকেও। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই শুরু হয়ে গেছে। কিন্তু একটা দেশ তো শুধু গুটি কয়েক কর্পোরেট দিয়ে চলে না। এই দেশের আসল পরিচয় দেশের কোটি কোটি অসংগঠিত শ্রমিক, কৃষক, দলিত আর অনগ্রসর শ্রেণীর মানুষ। কৃষকের চাষের খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু ফসলের ন্যায্য দাম নেই, রোজগার নেই, শ্রমিকের হাতে কাজ নেই, যুবকের চাকরি নেই। যখন কর্পোরেটদের আন্তর্জাতিক রেটিং পড়ে, তখন হয়তো শেয়ার বাজারে ধস নামে, কিন্তু যখন কৃষকের পকেট আর শ্রমিকের পেট খালি হয়, তখন ভেঙে পড়ে একটা আস্ত দেশের মেরুদণ্ড। আমরা কি তবে সেই মেরুদণ্ড ভাঙার লাইভ টেলিকাস্ট দেখছি? আদানি আর আম্বানি বিশ্বের ধনকুবেরদের তালিকায় এদের নাম ওপরের দিকেই থাকে। অথচ ভারতের এই মেগা কর্পোরেটরা এমন কোনো পণ্য তৈরি করে না যা বিশ্বের বাজারে একচেটিয়া রাজত্ব করে। এরা এমন কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি চালায় না যেখানে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়। তাহলে এদের এত প্রতিপত্তি কিসের জোরে? জোরটা আসলে আমাদের দেশের মানব সম্পদ, আমাদের কৃষি আর আমাদের প্রাকৃতিক সম্পদের উপর। আর সেই মহামূল্যবান সম্পদের উপর এই কর্পোরেটরা কবজা করেছে স্রেফ রাজনৈতিক ক্ষমতার পিঠে চড়ে। ক্ষমতার অলিন্দে থাকা এই গোপন আতাত বা নেক্সাস নিয়েই রাহুল গান্ধী সুর চড়াচ্ছেন। কিন্তু তাসের ঘরটা এবার সত্যিই ভাঙছে। পরিসংখ্যানের দিকে তাকানো যাক। শেয়ার বাজারে গত সপ্তাহে রিলায়েন্সের নেটওয়ার্থ এক ধাক্কায় 2 থেকে 3 লক্ষ কোটি টাকা কমে গেছে। শুধু রিলায়েন্স কেন, দেশের এক ঝাঁক শীর্ষ কর্পোরেটের রক্তক্ষরণ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগের পরিস্থিতি আর আজকের বৈশ্বিক র্যাঙ্কিং এর দিকে তাকালে চোখ কপালে উঠবে। ধরা যাক দেশের 1 নম্বর কোম্পানি রিলায়েন্সের কথা।
যুদ্ধের আগে বিশ্ব মঞ্চে এদের র্যাঙ্কিং ছিল 73, গত বছর সেটা আরো উপরে উঠেছিল 53, আর আজ রিলায়েন্স ছিটকে গেছে 105 নম্বর র্যাঙ্কে। অন্যান্য নামী ব্র্যান্ডের দশা আরো করুন। দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক এইচডিএফসি ছিল ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 97 নম্বরে, এখন তার স্থান 190-এ। টেলিকম জায়ান্ট এয়ারটেল 164 থেকে আছড়ে পড়েছে 202 নম্বরে। আইটি জায়ান্ট টিসিএস যুদ্ধের ঠিক আগে ছিল 171 নম্বরে, আজ তার বিশ্ব র্যাঙ্কিং 300 থেকে 350 ঘরে ছিটকে গেছে। বেসরকারি ব্যাংক আইসিআইসিআই 169 থেকে নেমে গেছে 274 নম্বরে। এবার দেখুন সরকারি বা আম জনতার আমানতের কি অবস্থা। ভারতের সাধারণ মানুষের ভরসার জায়গা এলআইসি, যারা শেয়ার বাজারে সবচেয়ে বেশি টাকা ঢালে, সেই এলআইসির র্যাঙ্কিং 327 থেকে সোজা নেমে গেছে 526 নম্বরে। দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই ছিল 231-এ, আজ তার ঠাঁই 276 নম্বরে। এলএনটি 370 থেকে পিছিয়েছে 494-এ, আর বাজাজ ফিনান্স 372 থেকে নেমে গেছে 469 নম্বরে। একবার ভাবুন, এনসিএলটির অন্দরে এই মুহূর্তে 10,800-এরও বেশি দেউলিয়া মামলা ঝুলে রয়েছে। এনসিএলটির পুরো নাম হলো ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। কোনো বড় কোম্পানি ঋণ শোধ করতে না পারলে, দেউলিয়া হওয়ার মুখে পড়লে বা কোম্পানির মালিক শেয়ার হোল্ডারদের মধ্যে গুরুতর বিরোধ তৈরি হলে সেই মামলাগুলো সাধারণত এনসিএলটিতে যায়। সেখানে এই মুহূর্তে যত টাকার মামলা ফেসে আছে তার মোট নেটওয়ার্থ প্রায় 150 লক্ষ কোটি টাকা। ভাবতে পারছেন, কল্পনা করতে পারছেন কি ভয়ঙ্কর এক খেলা চলছে? পলিটিক্যাল নেক্সাস, পলিটিক্যাল ফান্ডিং আর রাজনৈতিক কামাইয়ের স্বার্থে দেশের অর্থনীতিকে জুয়ার বোর্ডে বসিয়ে দেওয়া হয়েছে। কর্পোরেটদের নেটওয়ার্থ ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর এই যে ভুয়ো পলিটিক্যাল ইকোনমি, যা আসলে আম জনতার পকেটের টাকায় তৈরি, আজ তা গোটা দেশের ভবিষ্যৎকে এক চরম দেউলিয়া পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। গত 12 বছরের ইতিহাসে এই প্রথম ভারত এমন এক নজিরবিহীন সংকটের মুখোমুখি। উদাহরণ হিসেবে একটা নাম বলি, রিলায়েন্স। পরিস্থিতি যাই হোক, রিলায়েন্স আজও রাশিয়া থেকে সস্তায় কাঁচা তেল মানে ব্রেন্ট ক্রুড কিনছে, ভারতে নিজেদের শোধনাগারে রিফাইন করছে এবং চড়া দামে বিদেশে বেচে বিপুল মুনাফা লুটছে। কিন্তু ভারতের আমজনতা তেলের দামে স্বস্তি দূরের কথা, শুধু আতঙ্ক ঘন্টা শুনতে পাচ্ছে। তেলের অঙ্কের ভেতরের খেলাটা একটু বুঝে নিন। আমরা যে ক্রুড অয়েল আমদানি করি তার পেছনের মোট খরচের হিসাবটা এইরকম: প্রতি 100 টাকার মধ্যে 45 টাকা যায় তেল কেনা এবং রিফাইনিং এর পিছনে, বাকিটা হলো ট্যাক্সের সুনামি। ওই 45 টাকার উপর 25% বসে কেন্দ্রের এক্সাইজ ডিউটি, 20% বসে রাজ্যের ট্যাক্স, আর 10% যায় ডিলারের পকেটে। গত বছর রাশিয়া থেকে যে বিপুল ছাড়ের তেল ভারতে এলো, তার আসল লাভ সরাসরি তেল কোম্পানিগুলো পায়নি, পেয়েছে কর্পোরেট জায়ান্ট রিলায়েন্স। অন্যদিকে সরকারি তেল কোম্পানিগুলোর অবস্থা ঠিক কেমন? ইন্ডিয়ান অয়েল হয়তো খাতায় কলমে এখনো লাভে চলছে, কিন্তু গতকালই তারা একটা ভয়ঙ্কর কথা জানিয়েছে। তাদের ভান্ডারে যে তেল মজুত আছে তা দিয়ে বড়জোর আর মাত্র 30 দিন চলবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, দেশের লাইফলাইন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির অ্যাভারেজ ফুয়েল স্টক এসে ঠেকেছে মাত্র 30 দিনে। সংকট কতটা গভীর ভাবতে পারছেন? যখন দেশের ভেতরে এই অর্থনৈতিক ঝড়ের মেঘ ঘনাচ্ছে, দেশের প্রধানমন্ত্রী তখন কোথায়? তিনি এই সময় রূঢ় বাস্তব থেকে বহু দূরে বিদেশ সফরে ব্যস্ত। দেশের সংকট যখন চরমে, তখন সুদূর ইতালি থেকে একটা ভিডিও আর ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজে সোশ্যাল মিডিয়ায় একটা রিল পোস্ট করলেন, যেখানে নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে হাসতে হাসতে তিনি বলছেন, প্রাইম মিনিস্টার মোদি ব্রট আস আ গিফট, আ ভেরি ভেরি গুড টফি। এই রিল ছড়িয়ে পড়তেই ময়দানে নেমে পড়লেন রাহুল গান্ধী। সরাসরি তোপ দেখে টুইট করলেন, আর্থিক তুফান মাথার উপর দাঁড়িয়ে, আর আমাদের প্রধানমন্ত্রী ইতালিতে গিয়ে টফি বিলোচ্ছেন। রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় বলছেন, দেশের কৃষক, যুবক, নারী, শ্রমিক আর ছোট ব্যবসায়ীরা যখন হাহাকার করছে, তখন প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে রিল বানাচ্ছেন, আর দেশের বিজেপি নেতারা এখানে বসে তালি বাজাচ্ছেন।
রাহুল গান্ধী বলছেন এটা কোনো নেতৃত্ব নয়, এটা স্রেফ নটাঙ্কি। একদিকে দেশের তেলের ভান্ডার ফুরিয়ে আসছে 30 দিনে, অন্যদিকে দেশের শীর্ষ নেতৃত্ব ব্যস্ত আন্তর্জাতিক পিয়ার স্টান্ট আর রিল তৈরিতে। সাধারণ মানুষের পকেটের টাকা ট্যাক্স হয়ে কর্পোরেটদের পকেটে যাচ্ছে, আর তার বদলে আমজনতা পাচ্ছে স্রেফ ডিজিটাল টফি। ভাবতে পারছেন দেশ কি তবে এক মস্ত বড় আইওয়াশ বা বিভ্রান্তির শিকার? একটু তলিয়ে ভাববেন। কথাটা শুধু রাহুল গান্ধীর তোলা রাজনৈতিক ইস্যু বা প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ওই হাসি মুখের রিল চিত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। গল্পটা তার চেয়েও অনেক বেশি গভীর এবং ভয়ঙ্কর। আমরা এই গোটা গোলক ধাঁধার ভেতর ঢুকে ডেটা স্ক্র্যাপ করে দেখেছি শিউরে ওঠার মতন সমস্ত তথ্য। এনসিএলটি এই মুহূর্তে 665টি মামলার ওপর বড়সড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই 665টি কেসের মধ্যে 300টি কোম্পানি এমন যারা দেশের ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়েছিল। ঋণের পরিমাণটা কত জানেন? প্রায় 20 লক্ষ কোটি টাকা। ক্ষমতার আশীর্বাদ মাথায় থাকলে আটকায় কে? কোটি কোটি টাকা ব্যাংকে শোধ না করে বরং নিজেদের দেউলিয়া ঘোষণা করে দাও। ঠিক সেটাই হচ্ছে। যেমন খাতায় কলমে অনিল আম্বানি দেউলিয়া হয়ে গেছেন, জানেন তো? কিন্তু সত্যিই কি তাই? খেলা এখানেই শেষ নয়। ভারত ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়া 5000 এমন ব্যবসায়ী আছেন যারা দেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে এখন সম্পূর্ণ শোধ করেননি। আর এই 5000 ঋণ খেলাপির মধ্যে সরকারের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে মাত্র 150 জনের বিরুদ্ধে। রিজার্ভ ব্যাংকের সর্বশেষ তথ্যে এই চরম সত্যটি উল্লেখ রয়েছে। 5000 জনের মধ্যে মাত্র 150 জন। বাকিরা কার ছায়ায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে? ভাবতে পারছেন? আমাদের অর্থনীতি, দেশের উৎপাদন, আমাদের কৃষি কিংবা আমাদের নিজস্ব কলকারখানার উপর দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে গুটি কয়েক কর্পোরেটের কাগজে কলমে দেখানো নেটওয়ার্থের ওপর। এই কর্পোরেটরা নিজেদের মুনাফা বাড়াতে আন্তর্জাতিক স্তরে আলাদা ডিল করে, বিদেশি ব্যাংক থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেখিয়ে লোন তোলে, আর সুলভ কিস্তিতে পাওয়া সেই ঋণের বেলুন ফুলিয়ে ভারতকে একটা $4 ট্রিলিয়ন অর্থনীতির রঙিন চশমা পরিয়ে দেওয়া হয়। কিন্তু আজ যখন বিশ্বজুড়ে আসল সংকটের কালো মেঘ, তখন এই ধার করা অর্থনীতিকে বাঁচাতে কে এগিয়ে আসবে? কেউ না। প্রধানমন্ত্রী বিশ্বের নানান প্রান্তে গিয়ে আজ যে হাত মেলাচ্ছেন, যে করমর্দন করছেন, তা আসলে বিশ্বমঞ্চে ভারতের অর্থনৈতিক ব্যবস্থার এক চরম ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির শেষ পরিণতি কি? রাহুল গান্ধী স্পষ্ট করে বলে দিলেন, সামনে যে আর্থিক তুফান আসছে তার আসল নাম হলো আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। সার, রান্নার গ্যাস, কেরোসিন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমন জায়গায় পৌঁছতে চলেছে যা আপনি আপনার গোটা জীবনে কোনো দিন দেখেননি। কাগজের তৈরি 4 ট্রিলিয়নের এই বেলুন যখন ফাটবে, তখন কর্পোরেটরা হয়তো এনওসি নিয়ে বিদেশে পালাবে। কিন্তু এই তীব্র মূল্য বৃদ্ধির আগুনে পুড়তে হবে আপনাকে আর আমাকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যে চরম আর্থিক বিপর্যয়, এর আজ কি আদানি বা আম্বানির গায়ে লাগবে? একদমই না। তারা তাদের প্রাসাদে নিরাপদে বসে থাকবেন। এই আর্থিক তুফানের তীব্র ঝাপটা সরাসরি আছড়ে পড়বে আপনার আর আমার মতন সাধারণ মানুষের ঘরে। প্রধানমন্ত্রী ঠিক এই সময় কেন বিদেশে সফরে মেতে রয়েছেন? তিনি কি নিজের আন্তর্জাতিক ছবিটা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছেন, নাকি বিশ্বমঞ্চে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলোকে এই বার্তা দিতে চাইছেন যে ভারতের কর্পোরেটরা ডোবেনি, আমরা ওদের আবার চাঙ্গা করে দেব, আর ডলার নির্ভর অর্থনীতি যেভাবে চলছিল সেভাবেই চলবে? এই ঝড় সামলানোর কোনো ব্যাকআপ প্ল্যান কি আদৌ সরকারের কাছে আছে, নাকি আমরা সবাই এক অনিবার্য ধ্বংসের দিকে এগোচ্ছি? আসলে রাহুল গান্ধী ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। তিনি বুঝতে পারছেন সামনে কি ভয়ঙ্কর দিন আসছে, আর সেই আসন্ন বিপর্যয়ের ঘণ্টার ধ্বনি শুনেই তিনি আগে ভাগে দেশের নাগরিকদের সজাগ করছেন, শেখাচ্ছেন কিভাবে লড়াই লড়তে হয়। কারণ অতীতে এই দেশ লড়াই করতে শেখেনি। নোটবন্দির সময়ও এই দেশ চুপ করে মার খেয়েছে। জিএসটি চালুর সময়ও দেশের ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা এর সুদূর প্রসারী ক্ষতিটা বুঝতে পারেননি। আর এই উদাসীনতার সুযোগ নিয়ে সরকার যখন বেসরকারীকরণের সীমা পেরিয়ে মনিটাইজেশন পাইপলাইন তৈরি করলো, প্রথমে 6 লক্ষ কোটি এবং পরে আরও 10 লক্ষ কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি হাতে তুলে দিল, তখনও এই দেশের ঘুম ভাঙেনি। আমরা নিজেরা ভোট দিয়ে যাদের নেতা বানালাম, মন্ত্রী বানালাম,
তারাই একে একে দেশের সমস্ত মন্ত্রকের ক্ষমতা এবং সম্পদ তুলে দিলেন গুটি কয়েক পুঁজিপতির হাতে। গত 12 বছরের এই সফরে এই নিখুঁত ব্যবস্থাপনায় কখনো বড় ধাক্কা লাগেনি। কেন জানেন? কারণ এতকাল সংকটটা ছিল অভ্যন্তরীণ, সির্ফ আমাদের দেশের ভেতরের। তাই কর্পোরেটের বিপুল টাকা নির্বাচনের পর নির্বাচন জিতে সেই ক্ষত অনায়াসে ঢেকে দেওয়া গেছে। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এই প্রথম সংকটটা বৈশ্বিক। এবার বিশ্বজুড়ে পণ্যের আকাল, জ্বালানির হাহাকার। দ্বিতীয় সংকেতটা কি জানেন? নতুন কোনো কর্মসংস্থান তো তৈরি হবেই না, উল্টে যেটুকু চাকরি অবশিষ্ট আছে তাও হু হু করে চলে যাবে। আর তৃতীয় সংকেত, এতদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা গ্রামীণ এবং অসংগঠিত অর্থনীতির চাকাটাও পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে। বাজারে কোনো টাকা থাকবে না, টিকে থাকবে সির্ফ রাজনৈতিক স্লোগান আর কিছু কর্পোরেট রাবার্থী। অর্থাৎ দেশের এই চরম দুর্দিনে আমাদের প্রধানমন্ত্রী ব্যস্ত বিদেশ সফরে। জর্জিয়া মেলানির সঙ্গে তার দেশপ্রেমের রিল দেখে ভক্তরা আনন্দে মশগুল। কিন্তু এই দেশ জানতে চাইছে দেউলিয়া হতে চললেও এই সংকটের বাজারেও বড় বড় কর্পোরেট বন্ধুদের বাঁচাতে সরকার এবার পর্দার আড়ালে কত হাজার কোটির নতুন বেলআউট প্যাকেজ তৈরি করে রেখেছে। জানতে চাইছে আম জনতার পকেট কেটে কর্পোরেটদের বাঁচানোর এই খেলা আর কতদিন চলবে? এমন মারাত্মক সংকটে এই দেশ কি চুপ করে রিল দেখেই দিন পার করবে, নাকি রায়বেরেলির ওই হুঙ্কারি আগামী দিনের গণবিদ্রোহের বারুদ হয়ে ফেটে পড়বে? ভাবুন আর চোখ কান খোলা রাখুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।